জামাতে ইসলাম তাদের নির্বাচনী ইশতেহার বা ম্যানিফেস্টোতে প্রকাশ করেছে। তো জামাতে ইসলামের এই নির্বাচনী ইশতেহার কি বাংলাদেশের জন্য না ভারতের জন্য? জামাতের এই ইশতেহার দেশের বিভিন্ন মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। বিভিন্ন মহল থেকে অনেক আলোচনা দেখছি, অনেক লেখালেখি দেখছি। বলা হচ্ছে যে জামাতের ইশতেহার অনেক সাজালো গুছালো হয়েছে, অনেকটা আপডেট হয়েছে, অনেক সমসাময়িক আপডেট ইস্যু, আপডেট প্রবলেমগুলো এই ইশতেহারে স্থান পেয়েছে। জামাত প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে তারা আগামীতে ক্ষমতায় আসলে এই আপডেট ইস্যুগুলো নিয়ে, আপডেট প্রবলেমগুলো নিয়ে কাজ করবে। বেশ ভালো, ভালো উদ্যোগ নিয়েছে। কিন্তু জামাতের এই ইশতেহার যখন রিড বিটুইন দ্য লাইন করা হয়েছে, অর্থাৎ পয়েন্ট টু পয়েন্ট ধরে অ্যানালাইসিস করা হয়েছে, তখন এর ভিতরে যে ম্যাটিকুলাস ডিজাইন দেখা যাচ্ছে তা রীতিমতো অবাক হওয়ার মতো, চোখ কপালে ওঠার মতো অবস্থা। জামাতে ইসলাম অনেক দৃষ্টিনন্দিত, অনেক আলোচিত সমালোচিত ইস্যুগুলোকে তাদের নির্বাচনী ইশতেহারে নিয়ে এসে দেশের বিভিন্ন মহল থেকে যেমন প্রশংসা কুড়াচ্ছে, তেমনি এর ভিতরে যে ম্যাটিকুলাস ডিজাইন তারা লুকিয়ে রেখেছে তা দেখে স্বভাবতই প্রশ্ন তৈরি হচ্ছে, জামাতে ইসলাম তাদের নির্বাচনী ইশতেহার দ্বারা ভারতকে খুশি করতে চাচ্ছে কিনা, ভারতের পদলেহন শুরু করছে কিনা। দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। শুরুতে চলুন একটু তথ্যচিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। প্রশ্ন উঠেছে, ভারত বিরোধী জামাতের ইশতেহারে কেন ভারতীয় ছবি? অর্থাৎ জামাতে ইসলামের এই ইশতেহার তো অনেকগুলো অঙ্ক বা পার্ট বা চ্যাপ্টারে বিভক্ত, যেমন আমরা পিকচারে দেখতে পাচ্ছি। তো এই পার্টগুলো বিভিন্ন ধরনের ফটো বা ছবি বা পিকচার দিয়ে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা, যার কারণে প্রশংসিত হয়েছে। তো সেই ফটো বা ছবি বা পিকচার অধিকাংশ তারা ভারত থেকে আমদানি করেছে, এবং সেটা চোরাই পথে আমদানি করেছে, অবৈধ পথে আমদানি করেছে, অনুমতি ছাড়া, বিনা অনুমতিতে আমদানি করেছে। তো চলুন একটু বিস্তারিত দেখি কোন কোন পার্টে, কোন কোন চ্যাপ্টারে কোন কোন ছবি কোথা থেকে নিয়ে এসেছে। প্রথমে দেখি অষ্টম ভাগ, অষ্টম ভাগের 37 নম্বরে সমাজ কল্যাণ। এখানে কর্মজীবী নারীদের বা গার্মেন্টস ইন্ডাস্ট্রির নারীদের একটা পিকচার দেওয়া হয়েছে। এই পিকচারটি নেওয়া হয়েছে ভারতের এই ওয়েবসাইট থেকে। মনে হচ্ছে বাংলাদেশে কোনো কর্মজীবী নারী নেই, বাংলাদেশে কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রি নেই। এরপরে ইশতেহারের 71 নম্বর পৃষ্ঠায় জামাতের দাড়িপাল্লার যে একটি লোগো, তার উপরে একটা গ্রামীণ জনপথের পিকচার রেখেছে, যেখানে রাখাল আছে, গরু আছে, আকাশ, সবুজ মাঠ। তো এই পিকচারটিও তারা নিয়ে এসেছে ভারতের এই ওয়েবসাইট থেকে। এরপরে 25 নম্বরের শিক্ষা ব্যবস্থায় তারা এখানে একটি ফটো নিয়ে এসেছে, যেটা হলো কোমলমতি স্কুলে পড়ুয়া শিক্ষার্থীদের আনন্দ ঘন একটি মুহূর্ত, উল্লাসময় একটি মুহূর্ত। সেই ফটোটিও তারা নিয়ে এসেছে ভারতের এই ওয়েবসাইট থেকে। এরপরে পঞ্চম ভাগে মানব সম্পদ ও জনজীবনের মৌলিক মানোন্নয়নে এখানে তারা একটি বাংলাদেশের ম্যাপ আঁকার চেষ্টা করেছে। ম্যাপ, মানচিত্রের একটা আবহ দিয়েছে, সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মোটামুটি একটা ইনক্লুসিভ দল যে তারা, সেটার প্রমাণ রাখতে চেয়েছে। এবং সেক্ষেত্রে কিছু উপজাতি বা আদিবাসী এই ধরনের নারীদের ছবি নিয়ে এসেছে। সেই ফটোটাও তারা ভারতের এই ওয়েবসাইট থেকে, এই প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে নিয়ে এসেছে, যেটা হলো বিহার সরকারের পর্যটন বিভাগের একটি ওয়েবসাইট বা ফেসবুক পেজ, সেখান থেকে নিয়ে এসেছে। এরপরে চতুর্থ ভাগের 22 নঙে তারা মৎস্য ও প্রাণী সম্পদ এর উপরে যে একটি প্রাকৃতিক ফটো নিয়ে এসেছে, সেই ফটোটি তারা নিয়ে এসেছে ভারতের একজন ফটো সাংবাদিকের নিজের তোলা পিকচার। দিবাকর রায় নামে একজন ফটো সাংবাদিক কলকাতার, তার তোলা ছবি এখানে নিয়ে আসা হয়েছে। এরপরে যদি একটু দেখি পঞ্চম ভাগের 26 নম্বরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ যে পার্ট আছে, সেখানে একটা স্বাস্থ্য চিকিৎসার ফটো নিয়ে এসেছে, যেখানে একজন ডাক্তার একজন বাচ্চার স্বাস্থ্য পরীক্ষা করছে। সেই ফটোটিও নিয়ে এসেছে ভারতের একটা প্রতিষ্ঠান থেকে। প্রতিষ্ঠানটির নাম হলো, এটা হলো উত্তর প্রদেশে ভারতের সুলভ
উপচার কেন্দ্র, এই প্রতিষ্ঠান থেকে এই ফটো নিয়ে এসেছে। তো এই যে এত এত ফটো স্কুলের শিক্ষার্থীদের, কর্মজীবী নারীদের, গ্রামীণ দৃশ্য, এরপরে ডাক্তার মানে স্বাস্থ্য খাতে চিকিৎসা দিচ্ছে, এই সেক্টরে আমাদের দেশের রিয়েল ফটোর কি অভাব ছিল? তাহলে ভারত থেকে কেন আনতে হলো? অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো বিষয় এখানে মাথায় আসে। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে চলে যাই। হিট দ্য পয়েন্ট নাম্বার 1, পিকচারগুলো নিয়ে এসেছে, কোনো সমস্যা নেই, কিন্তু জামাতে ইসলাম এই পিকচারের নিচে কোথাও কোনো ক্রেডিট বা সোর্স দেয়নি যে আমরা অমুক জায়গা থেকে বা অমুক ফটো সাংবাদিকের ওয়াল থেকে আমরা বা অমুক প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে, ফেসবুক পেজ থেকে আমরা এটা এনেছি। তার মানে ধরেই নেওয়া যায় এটি তারা বিনা অনুমতিতে বা চোরাই পথে নিয়ে এসেছে। এটা কি তাহলে সেই চৌর্যবৃত্তি বা কুম্ভিলক বৃত্তি নামে যে একটা টার্ম আছে, একটা অপরাধ আছে, অন্যের রচনা চুরি করা বা অন্যের ইন্টেলেকচুয়াল প্রপার্টি বিনা অনুমতিতে ব্যবহার করা, যেটা দণ্ডনীয় অপরাধ? তো জামাতে ইসলাম এক্ষেত্রে দণ্ডনীয় অপরাধ করলো কিনা? হিট দ্য পয়েন্ট নাম্বার 2, এই যে জামাতের আমির সাহেব একসময় সেই লেভেলের হম্বি দম্বি সহকারে বলেছিল যে বাংলাদেশে একমাত্র পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুইটি, একটা সেনাবাহিনী আর একটা জামাতে ইসলামী। তো সেনাবাহিনীর দেশপ্রেম তো আমরা বুঝলাম, জামাতে ইসলামের দেশপ্রেম কোথায় এখন? মাত্র একটা নির্বাচনী ইশতেহার দিতে গিয়েই জামাতে ইসলাম তার দেশপ্রেম ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়ে এসেছে। তো সামনের দিন তো বাকিই আছে। কোনোভাবে যদি এরা ক্ষমতায় আসে তো এদের কাছে দেশ বিক্রি করে দেওয়াও তো মনে হয় কোনো বিষয় না। এবার লাস্ট হিট দ্য পয়েন্ট নাম্বার 3, এই জামাত শিবির নিজেদেরকে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তি হিসাবে জাহির করতে গিয়ে যে ধরনের স্লোগান দিত তারা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, মাঝে মধ্যে হুঙ্কার টুঙ্কার সুরে মোটামুটি ভারতীয় হাই কমিশনারের ইট বালু রড সিমেন্ট সব খুলে আনার জন্য রওনা হয়ে যেত। তো এই যে স্লোগান দিয়ে চিল্লিয়ে মুখে ফেনা বের করে ফেলতেন, সেই ভারত বিরোধীর মানে ফেনা এখন কই? ফেনা থেকে এখন কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে? তাই চেটে পুটে নিজেদের ফেনা নিজেরাই খেয়ে ফেলতেছেন। তো দর্শক শ্রোতা, কনক্লুশনে এসে যেটা বলে শেষ করব, এতক্ষণ ধরে তথ্যচিত্রের মাধ্যমে আমরা যা দেখলাম, জামাতে ইসলাম তাদের নির্বাচনী ইশতেহারের মধ্য দিয়ে একই সাথে দুই নৌকায় পা রেখেছে, বাংলাদেশ অপরদিকে ইন্ডিয়া। আর এই দুই নৌকায় পা রেখে তারা এই নির্বাচনের সমুদ্র পার হতে চাচ্ছে। তো যেই যেই অ্যাক্টিভিটিগুলো আমরা দেখলাম তথ্যচিত্রের মাধ্যমে, এর দ্বারা জামাতে ইসলামের কোন চরিত্রটা সামনে আসতেছে? তারা ঠিক আছে, তারা ঠিক করতেছে, নাকি তারা রীতিমতো বেইমানি করতেছে, বাটপারি করতেছে, মুনাফিকি করতেছে? সেই মতামত আপনারা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।